বক্তৃতার মাধ্যমে বলার চেষ্টা করেছি যে ল স্টুডেন্টদের পক্ষে এবং সাধারণ মানুষের জন্য আইনটা কিভাবে জানা দরকার, এবং বিশেষ করে ল স্টুডেন্টরা মামলা করতে গেলে কিভাবে তারা আইনটাকে নিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে গেলে তাদের আইনটা তাদের কাছে বুঝতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়। আমি আগের দিনই বলেছিলাম যে আমি শুরু করব কিন্তু সিভিল প্রসিডিওর কোড দিয়ে। এর মাঝখানে বলে রাখি, আমার যে সমস্ত হিন্দি ভাষাভাষী ল স্টুডেন্টরা আছে, আমি চেষ্টা করব কিছুটা হিন্দিতে বলতে, ইংরেজিটাও হয়তো চলে আসতে পারে। তা কি হিন্দি হোক, কি ইংরেজি হোক, কি বাংলা হোক, এই বলার চলাকালীন আমার যদি কোথাও ভাষাগত বা বলার কোনো মধ্যে যদি কোথাও ভুল থেকে থাকে, সেটা আপনারা মার্জনা করে দেবেন। তার কারণ আমি আগের দিনই বলেছিলাম যে একজন লয়ারের কাছে ভাষাটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে তিনি কিভাবে মানুষের কাছে আইনটা কমিউনিকেট করছেন, কোর্টের কাছে কমিউনিকেট করছেন, এটাই বড় ব্যাপার। আর আমরা যদি ভাষার ক্লাস করতাম সেটা আরেকটা ব্যাপার। সুতরাং আমার এই ক্লাস নেওয়া চলাকালীন যদি আমার কোথাও ভাষাগত কোথাও যদি ভুল হয়ে থাকে, সেটা আমি নিশ্চয়ই আশা করব সেটা আপনারা মানিয়ে নেবেন এবং চেষ্টা করবেন আমি যেটা বলার চেষ্টা করছি, আইনটাকে সহজভাবে আপনাদের কাছে রাখার চেষ্টা করছি, সেইটা যেন প্রপারলি হয়। আজকে আমরা সিভিল প্রসিডিওর কোড 1908 এই সালে এই আইনটা তৈরি হয়েছিল। আইনটা যখন আমি বলছি বা আপনারা জানছেন, প্রতিটা জিনিস যেটুকু শুনবেন সেটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি প্রত্যেকটা আইনকে শুরু এবং তার অ্যাপ্লিকেশান সেটা যদি আপনি ঠিকঠাকভাবে পুরোপুরি বুঝে নেন, তাহলে কোনো দিনই আপনাদের আইন সম্পর্কে কোনো ধোঁয়াশা থাকবে না। তাই বললাম কোড অফ সিভিল প্রসিডিওর কোড 1908, অর্থাৎ 1908 সালে এই সিভিল প্রসিডিওর কোডটা এসেছিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে 1908 সালে যে সিভিল প্রসিডিওর কোডটা, সেই সময় ইংরেজ আমলে যে আইনটা তৈরি হয়েছিল সেই আইনটাই কি আজ অবধি চলে আসছে? না, এটা আপনাদের বুঝতে হবে। এই আইনটা চলাকালীন 1908 সালে চলাকালীন পরবর্তীকালে বিভিন্ন সময়ে আমাদের যে জীবনের চলার পথে যে প্রয়োজনীয়তাটা এসছে, আইনের যে পরিবর্তনের প্রশ্নটা উঠে এসছে, বিভিন্ন সমস্যা আসলে তার জন্যই তো আইনের পরিবর্তন হয়। সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যামেন্ডমেন্ট অফ ল অর অ্যামেন্ডমেন্ট অফ অ্যাক্ট। এই অ্যামেন্ডমেন্ট, এর মধ্যে বলে রাখি অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিপিল, এই দুটো কথা আসে। এই দুটো কথা আপনাকে একটু ব্যাখ্যা করে দিই। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে যে আইনের বইতে আইনে একটা জিনিস, একটা লেখা অথবা ওয়ার্ড, সেটাকে রেখে অথবা সেটাকে বাদ দিয়ে আরেকটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে সেখানে যুক্ত করে আগের আইনটার মানেটাকে পরিবর্তন করা, অথবা ওই আইনটাকে এক্সটেন্ড করা। এক্সটেন্ড করা মানে পরবর্তীকালে যে সমস্যার উপর ভিত্তি করে, আমাদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে যে আইনটার অ্যামেন্ডমেন্ট হচ্ছে, কারেকশন হচ্ছে, সেটাকে এক্সটেন্ড করে আরও বিস্তারিতভাবে বলা হলো, এটাকে বলছে অ্যামেন্ডমেন্ট। আর রিপিলিংটা কি? রিপিলিং মানে হচ্ছে কোনো আইনের পুরোটা অথবা তার কিছুটা অংশ অথবা তার কোনো শব্দ বা কিছু লেখা পুরোপুরিভাবে বাদ চলে যাওয়া, সেখানে নতুন কিছু না আসা, নতুন কিছু ইনকর্পোরেট না হওয়া, দ্যাট ইজ কল্ড রিপিল। রিপিলিং অফ অ্যাক্ট মানে হচ্ছে কোনো আইন পুরোপুরি চলে গেল, সেখানে আর কিছু এলো না, দ্যাট ইজ টোটাল রিপিল। আর অ্যামেন্ডমেন্ট মানে হলো কিছু গেল, তার পরিবর্তে কিছু এলো। তাহলে অ্যামেন্ডমেন্ট অফ অ্যাক্ট হলো মানে সিভিল প্রসিডিওর কোড 1908-এর সেই আইন কি এখনও চলে আসছে? বেসিক্যালি বলা যায় ঠিকই তাই, কিন্তু এর অনেক জায়গায় অনেক অংশে অ্যামেন্ডমেন্ট হতে 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 হতে
আজকে এটা এসছে। কিন্তু আমরা যখন কোনো আইন সম্পর্কে বলি, সিভিল প্রসিডিওর সম্পর্কে কোনো তার আইনটা কি, আমরা নর্মালি বলি 1908। আবার এই কথাটাও বলি, সিভিল প্রসিডিওর কোড অফ সিভিল প্রসিডিওর কোড 1908 অ্যাজ অ্যামেন্ডেড দেয়ার ইন, অর্থাৎ সেটাকে আমরা ওর মধ্যে ঢুকিয়ে নিলাম যে পরবর্তীকালে যে অ্যামেন্ডমেন্টগুলো এসছে সেগুলো নিয়েই কিন্তু আইনটা বলা হচ্ছে। কবে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই ডিটেলসে আমি গেলাম না এই কারণে, কারণ আজকে আমাদের প্রথম দিনের যে ক্লাসে বা প্রথম দিনের যে স্টুডেন্টদের জন্য বা সাধারণ মানুষের বলার ক্ষেত্রে যেটুকু বলার, সেটুকুর মধ্যে আমি সীমা রাখতে চাই। কারণ আজকে আমার এই আলোচনার মধ্যে কিন্তু কিছু বেসিক শেখার প্রশ্ন থেকে যাচ্ছে। তাই বলছি যে সিভিল প্রসিডিওর কোডের প্রথম যে চ্যাপ্টারটা হলো সেটাকে বলছে প্রিলিমিনারি, অর্থাৎ ভূমিকাটা কি। আপনি যদি প্রত্যেকটা অংশকে বুঝে বুঝে নেন তাহলে কিন্তু আইনটা সম্পর্কে বা কোর্টের কাছে কোনো মামলা করার সময় কিন্তু কোনো অসুবিধা হবে। প্রিলিমিনারিটা কি, সেখানে এখানে বলা আছে সেকশন 1 to 8, এখানে এই আলোচনাটা করা আছে। আচ্ছা, এই সিভিল প্রসিডিওর কোড 1908 এখানে বলি, এই সিভিল প্রসিডিওর কোডে দুটো ভাগ আছে। আপনারা একটা বই নিয়ে নেবেন, সাধারণ মানুষের কথা বলছি, পারলে একটা বই বাজার থেকে জোগাড় করে নেবেন, বা স্টুডেন্টদের কাছে তো বই অলরেডি আছে, তো ভাই আপনারা এই বইটা সামনে নিন, বইটা দেখুন যে আপনারা যে ক্লাস করছেন, যে সমস্ত টিচারদের কাছে, রেসপেক্টেড টিচারদের কাছ থেকে আপনারা যে নোটস নিচ্ছেন, পড়ছেন, অলরাইট, এটা চলতে থাকুক। তার মধ্যেখানেই আমার একটা চেষ্টা যে এর মধ্যে কিছু আরও অ্যাডিশন করে আপনার কাছে ব্যাপারটা সহজভাবে রাখা যায় কি না। কারণ আমি আগের দিনই বলেছি যে ক্লাসগুলো নর্মালি ইংরেজিতে হয়, আমি কিন্তু বাংলায় বলার চেষ্টা করছি। তো সিভিল প্রসিডিওর কোডে কিন্তু দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যেখানে কিনা এই আইনটা, এই যে কোড মানে কি, যেমন গীতা, মহাভারত, এই যে পুরো বইটা কিন্তু আমরা বলছি কোড, ঠিক আছে। এর মধ্যে যে সিভিল প্রসিডিওর কোডের মধ্যে যে আইনটা, প্রত্যেকটা আইনের জন্য একটা করে সেকশন আলাদা আলাদা করে বলা আছে। আপনি কথা বলবেন একটা সেকশন, আপনি ডান দিকে ঘুরবেন একটা সেকশন, বাঁ দিকে ঘুরবেন একটা সেকশন, ঘুমোতে যাবেন একটা সেকশন, জেগে উঠবেন একটা সেকশন। এই আমাদের আইন চলতে গেলে, কোর্টের কাছে মামলা করতে গেলে কিভাবে মামলা করব, জজ সাহেব কিভাবে তার রায় দেবেন, প্রত্যেকটা কার্যকারিতার জন্য কিন্তু একটা আইনের মধ্যে দিয়ে বলা আছে, তাকে আমরা বলছি সেকশন। এই টোটাল সেকশন কিন্তু দেখে রাখবেন, 1 থেকে আপনার আছে, এটা আমি বলে দিই, এটা আপনার টোটাল সেকশনটা আছে 1 থেকে আপনার 158। পরবর্তী, এটা হচ্ছে একটা ভাগ, মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা ভাগ যেখানে কিনা আইনটা কিন্তু হ্যাজ বিন ডেসক্রাইব থ্রু সেকশনস। যে সেকশনে মানে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা নিয়মকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বলা হয়েছে। আরেকটা ভাগ কি, আরেকটা ভাগ হচ্ছে এই যে সেকশনটা প্রথমে কোডিফাই হয়েছিল সেটাকে পরবর্তীকালে প্রয়োজনের তাগিদে আরও এক্সটেন্ড হয়েছে, আরও ভেঙেছে, আরও ভেঙেছে, আরও ভেঙেছে। ফলে সেই সেকশনসগুলোকে, পার্টিকুলার সেকশনসগুলোকে বাই অর্ডার্স, অ্যান্ড সেই অর্ডারটার মধ্যেও কীভাবে অর্ডার মানে কি, শাসন, অর্ডার হচ্ছে অর্ডার, আদেশ, অর্থাৎ সেকশনটাকে এটাকে আদেশ ওইভাবে আমি বলতে চাই না, যেটা বলতে চাই যে সেকশনটাকে আরও ইলাবোরেটলি বাই অর্ডারে এসছে এবং অর্ডারটাকেও ভেঙে রুলসে যাওয়া হয়েছে। অর্থাৎ 1 থেকে 158 যে সেকশনসগুলো আছে সেইটাকে পরবর্তীকালে আরও ইলাবোরেটলি, আরও বিস্তৃতভাবে বলা হয়েছে, সেটা হচ্ছে অর্ডার্স অ্যান্ড রুলস। এই অর্ডার্স অ্যান্ড রুলস কতগুলো অর্ডার আছে? অর্ডার হচ্ছে ফ্রম অর্ডার 1 টু অর্ডার, আপনাকে বলে দিই, অর্ডার 1 টু অর্ডার 2021, তারপর আরও আছে, আমরা যাচ্ছি 26, thereafter 36, thereafter 40, 47, 49,
এই 49 এই যেমন ধরুন অর্ডার 1, এখানে রুলস আছে 1 to 13। এই অর্ডার 1টা কিন্তু ডিল করেছে পার্টিজ টু স্যুট। একটা মামলা যখন হয়, সেই মামলাতে কারা কারা পার্টি হবেন, কিভাবে পার্টি হবেন, কারা আসতে পারবেন, কারা আসতে পারবেন না, কার কম্পিটেন্সি আছে, কার পার্টি হওয়ার যোগ্যতা আছে, পুরো ডিলিংটা কিন্তু এর মধ্যে করা হয়েছে। এবার দেখুন আপনি, যেটা আমি যাচ্ছিলাম, যে এটা জাস্ট আমি একটুখানি আপনাদের বললাম যে অর্ডার্স, রুলস অ্যান্ড সেকশনস, এটার তফাৎ কিছুই নেই। সেকশনসটাকেই ইলাবোরেটলি কিন্তু আপনার অর্ডার্স অ্যান্ড রুলসের মধ্যে এসছে। তাহলে প্রথম যে পার্টটা আমি বললাম আপনাদের, এটা ভালো করে জানতে হবে। প্রিলিমিনারি পার্ট, সেটা হচ্ছে ভূমিকা 1 to 7 ডিল করছে। কি কি বলছে আপনি দেখুন। সেকশন 1-এ বলছে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট। যে কোনো আইন তার অ্যাকচুয়াল আমি তাকে কি নামে ডাকবো, কোন অ্যাক্ট, এই অ্যাক্ট বলে ডাকবো, তাকে বলে শর্ট টাইটেল। কমেন্সমেন্ট মানে হচ্ছে এই আইনটা কবে বলবৎ হয়েছে। আর এক্সটেন্ট মানে হচ্ছে এই আইনটা কোন কোন রাজ্য, কোন সীমানা বা কতখানি অবধি এর বিস্তৃতি আছে, কোথায় কোথায় ম্যাক্সিমাম সে কত, তার লিমিটেশনসটা বলা হয়েছে, কোথায় কোথায় তার অ্যাপ্লিকেবিলিটি আছে, সেটা হচ্ছে টু দি এক্সটেন্ট। হলো? তাহলে দেখুন, আমি একটু ছোট করে বলি সেকশন 1-এ কি বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেকশন 1 বলতে এখানে কি বলা হয়েছে, বা আমি যেটা বললাম তার সারবত্তাটা কি। এইটা আপনি যদি না জানেন, তাহলে কিন্তু স্টুডেন্টদের পক্ষে বলবো, এই বেসিক নলেজগুলো আমরা যদি না রাখি, তাহলে কিন্তু কোর্টের কাছে যখনই কোনো মামলা করতে যাব, এই কনসেপশনটা থাকা ভীষণ জরুরি যে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, একটা আইন শুরু হচ্ছে, তার এনাক্টমেন্ট হচ্ছে, তার কোথা থেকে সেই মামলাটা কবে তার আইনটা এসছে, এই আইনের ডেট একটা ভীষণ বড় ফ্যাক্টর। কেন বলি আপনাকে, যে কোনো আইন কবে আসছে, যবে আসছে, সেই আইনটা তার পরবর্তীকালে তার ফোর্সটা আসছে। ধরুন 1 জানুয়ারি একটা অফেন্স হলো, বা 1 জানুয়ারি একটা আপনার কোনো এগ্রিমেন্ট হলো, আপনি ওই এগ্রিমেন্টের যে কন্ডিশনটা, সেটা আপনি বলতে পারবেন না যে এগ্রিমেন্টের কন্ডিশনগুলো ওই 31 ডিসেম্বরেও, গত বছরের 31 ডিসেম্বর থেকে এটা লাগু আছে, বা গত বছরের নভেম্বর থেকেও এটা আমাদের এগ্রিমেন্ট আছে, আপনি বলতে পারবেন না। ঠিক তেমনি আইনের ক্ষেত্রেও ওই আইনটা যবে থেকে এসছে, সেই আইনটা কখনোই আগের বছরের আইন বা আগের ডেট বা আগের দিনে সেটা লাগু হবে না। এবার দেখুন, আইনে কতগুলো এক্সেপশনস বলে কথা থাকে, তাকে বলে রেট্রোস্পেক্টিভ এফেক্ট। অর্থাৎ পার্টিকুলার আইনে যদি বলা না থেকে থাকে যে এই রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে হচ্ছে যে এটা আগে থেকে বলবৎ হবে, এরকম যদি কোনো কথা না বলা থাকে, তাহলে ধরে নিতে হবে যেই দিনকে আইনটা এসছে এটা সেই দিন, এবং পরবর্তীকালের দিনে কিন্তু এটা অ্যাপ্লিকেবিলিটি আছে, ফোর্সটা থাকবে, তার আগে থাকবে না। যদি না বলে দেওয়া থাকে যে এটা রেট্রোস্পেক্টিভ, অর্থাৎ এটা আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এই আইনটা ওই ঘটনার ক্ষেত্রেও তার অ্যাপ্লিকেবিলিটি থাকবে। ফলে যে কোনো ল স্টুডেন্ট হোক, বা আইনের লোক হোক, বা আমাদের সাধারণ কমন পার্সন হোক, তাদের জানা উচিত যে এই আইনটা কবে থেকে এসছে, এই ডেটটার ইম্পর্টেন্সটা আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ফলে ডেট অফ ইনকর্পোরেশন অফ দ্যাট ল ইজ ভেরি মাচ রেলিভেন্ট। তো সেই জন্যেই ফলে সেকশন 1 কিন্তু ডিল করলো যে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ট। দেখুন কি বলছে শর্ট টাইটেলে, কি বলছে। আমি পরবর্তীকালে এত ডিটেলসে যাব না, কেন, আমি চেষ্টা করব, কারণ আইন তো বইগুলো খুবই বেশ মোটা সোটা হয় এবং প্রচুর অনেক কিছু লেখা থাকে। আমি চেষ্টা করব যে আমাদের ব্যবহারিক জীবনে বা ল স্টুডেন্টদের ক্ষেত্রে মামলা করতে গেলে খুব স্পেসিফিক যে আইনগুলো লাগে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তার কারণ আইন, তার বাইফার্কেশন, তার ল, তার বাইফার্কেশন করতে গেলে, পুরো বইটাকে নিয়ে আলোচনা করতে গেলে আপনার বছর কেটে যাবে। ফলে আমি এখানে এসেছি আপনাদেরকে যেটুকু বলার জন্য এসেছি, যেটা যাতে খুব সহজভাবে ছোট একটা স্ফিয়ারের ভেতর থেকে যেন আপনারা কোনো কোর্টে মুভ করতে গেলে,
বা ল স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো কোর্টে মুভ করতে গেলে তারা যেন এই হাতিয়ার, এই অস্ত্রগুলোকে নিয়ে তারা যদি নিয়ে নিতে পারেন, তাতে তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না বলে আমি স্পেসিফিক কিছু কিছু আইন নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আমি শুধু এখন বলবো যে শর্ট টাইটেল কমেন্সমেন্ট এক্সটেন্ড বলতে যে ভাষাটা বলা আছে, যেটা আমি বললাম, সেটা এখানে কিভাবে বলা আছে। কি বলা আছে দেখুন, 1 সেকশন 1 ইন ব্র্যাকেট 1, ইন ব্র্যাকেটটা দেখুন, এটা হচ্ছে সাবসেকশন বলে, অর্থাৎ একটা সেকশন, একটা বাড়ির মধ্যে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, এগুলো সব সাবসেকশন বলে আমরা তাদেরকে অভিহিত করি। পার্ট, কোনো অর্ডারের ক্ষেত্রে যেমন রুল 1 2 3 4, অর্ডারটাকে ভেঙে ভেঙে করা হয় রুল, তেমনি এখানে বলা হচ্ছে। আর কনস্টিটিউশন যখন আলোচনা করব, বলবো আপনাদের যে কনস্টিটিউশনে কিন্তু যে কনস্টিটিউশনটা আমাদের দেশটাকে চালাচ্ছে একই, যেমন একটা কোর্ট চলতে গেলে যে নিয়মগুলো নিয়ে চলছি, তেমনি দেশ চালাতে গেলেও তার পাওয়ার্স, তার কিভাবে দেশ চলবে, তার ডেমোক্রেটিক ইয়েতে তার কিভাবে ইলেকশন হবে, প্রেসিডেন্টের ইয়ে কী হবে, হাইকোর্ট কীভাবে ফাংশন করবে, সুপ্রিম কোর্ট কীভাবে ফাংশন করবে, রাজ্যের কি ক্ষমতা অথবা কেন্দ্রের কি ক্ষমতা, কেন্দ্রের সঙ্গে রাজ্যের কি আপনার রিলেশনস, কার কতটা ক্ষমতা যেতে পারে, এই সমস্ত কিন্তু কনস্টিটিউশন যে বলছে, সেটাও কিন্তু আমাদের যেমন সেকশন ওয়াইজ বলছে, সেখানে আমরা সেই কথাটাকেই ব্যবহার করছি। আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 3, আপনারা বহু চর্চিত শুনে থাকবেন আর্টিকেল 226, শুনে থাকবেন 356, শুনে থাকবেন 370, হ্যাঁ, আপনারা তো শুনে থাকবেন পাওয়ার্স, প্রেসিডেন্টের পাওয়ারের কথা, তো আর্টিকেল 12, এগুলো সব শুনে থাকবেন। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, এরকম বহু আর্টিকেলগুলো শুনতে পাবেন, যেগুলো আমরা একই সিভিল প্রসিডিওর কোডে আমরা বলি সেকশনস, অর্ডারের ক্ষেত্রে রুলস। যাই হোক, এত ডিটেলস আমি এক্ষুনি যাচ্ছি না, আমি খুব ছোট্ট জায়গায় আসছি যে সিভিল প্রসিডিওরের ক্ষেত্রে শর্ট টাইটেল কমেন্সমেন্ট অ্যান্ড এক্সটেন্ড, এটা কি বলছে, দিস অ্যাক্ট মে বি সাইটেড অ্যাজ সিভিল প্রসিডিওর 1908 subsection 1, subsection 2, it shall come into force on 1st day January 1909। দেখুন, অ্যাক্ট কিন্তু 1908, কিন্তু এর অ্যাপ্লিকেবিলিটি এসছে 1909-এর 1 জানুয়ারি থেকে। আইনটা যদিও 1908-এর, ফলে এই আইনটা কখনোই 31 ডিসেম্বর 1908-এ কিন্তু এর অ্যাপ্লিকেবিলিটি নেই। সেইখানে সেই দিন যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার উপর কিন্তু এই আইনটা বলবৎ নয়। এই কনফিডেন্সটা কিন্তু আসতে হবে যে আইনটার অ্যাপ্লিকেবিলিটি কখন আসছে। তাহলে অ্যাপ্লিকেবিলিটি আসছে, কেম ইন টু ফোর্স অন 1 জানুয়ারি 1999। আশা করি আমি এটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এইরকমই আপনার আছে ডেফিনেশনস। এই সিভিল প্রসিডিওর কোডটা পড়তে গেলে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন রকমের ওয়ার্ডস এসছে, সেই ওয়ার্ডটাকে আবার ইলাবোরেটলি আইনের চোখে তার কী মানে হয়, সেগুলো সেকশন 2-তে ডিল করা হয়। এই সেকশন 2টা কিন্তু দেখা গেছে বেশিরভাগ আইনের ক্ষেত্রেই ডেফিনেশনস কিরকম, কোর্ট কাকে বলছে, ধরুন একটা এগ্রিমেন্ট যদি মামলা দিলে এগ্রিমেন্ট কাকে বলে, বা ল্যান্ডলর্ডের ক্ষেত্রে ল্যান্ডলর্ড কাকে বলে, বা টেনেন্ট কাকে বলে, মোটর ভেহিকেলে 3 চাকা গাড়ি কাকে বলে, 4 চাকা গাড়ি কাকে বলে, এই প্রত্যেকটা আইনের, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইনজুরি কত রকম হয় মোটর ভেহিকেলের ক্ষেত্রে, তো এই প্রত্যেকটা ডেফিনেশন যেগুলো ডিল করে প্রত্যেকটা কোর্টে সে আইনের মধ্যে, সেগুলো কিন্তু নর্মালি সেকশন 2-তে ডিল হয়। এটা আমি আমার ছাত্রদের জন্য বিশেষ করে বলবো, যাতে আপনাদের ডেফিনেশনে যদি কোনো কোর্ট জিজ্ঞেস করে, আপনি বলুন তো কোথায় এটা বলা হয়েছে ডেফিনেশনে, তাহলে আপনারা বই থেকে সঙ্গে সঙ্গে ওই সেকশন 2-তে চলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। ওই যে বললাম, আইনটা সবসময় সবটা জানার দরকার নেই, সম্ভব নয়, কিন্তু আইনটা কোথায় আছে জানার দরকার। আমাকে যদি দুম করে কোনো কেসে কোনো জজ সাহেব জিজ্ঞেস করে বলে যে এইটার ডেফিনেশনটা আইনের কোথায় বলা আছে, আমি কিন্তু সেকশন 30, 40, 50, 60, 100 কিন্তু খুঁজবো না। কেন জানেন? আমি জানি ওটা সেকশন 2-তেই আছে, নর্মালি থাকে। ফলে ওই আইনের সেকশন 2-তে চলে যাব, গিয়ে ওটা ওই সেকশন 2-এর মধ্যে আবার সাবসেকশনসের মধ্যে কোথায় কি বলা আছে সেগুলো খুঁজে আমি জজ সাহেবকে দেখাতে পারবো, বা আমি নিজে জেনে নিতে পারবো। তাহলে সেকশন 2টা আপনি দেখুন ডেফিনেশনসে কি বলছে, কোড ইনক্লুডস রুলস, অর্থাৎ এই যে কোডটা বলছি এর মধ্যে যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু একই আইনের মধ্যে পড়ে, সেটাকে বলা হলো। তর্কের খাতিরে কোডটা আলাদা হবে, রুলস আসবে না, এই যে তর্কগুলো কোর্টের মাঝখানে হয় সেগুলো কিন্তু আর করা যাবে না। যদি রুলস নিয়ে কোনো আলোচনা হবে, অন্য রুলসটা কিন্তু এই আইনের মধ্যেই যে পড়ে সেটা কিন্তু এই সাবসেকশন 1-এ বলে দিল, সেকশন 2 সাবসেকশন 1। ডিক্রি কাকে বলছে?
কোনো মামলা যখন শেষ হয়ে যাচ্ছে জাজমেন্ট হয়ে, সেটা আলটিমেটলি যখন ফাইনালিটি গেইন করছে, ফাইনালিটি মানে কমপ্লিট, সে ডিক্রিটা যখন একদম কমপ্লিট ফাইনাল হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ডিক্রি। এই ডিক্রিটা কিন্তু তার কিভাবে তার ডেফিনেশনটাকে সেদিন এখানে বলা আছে। আমি ডিটেলসে যাচ্ছি না, সেটা আপনারা পড়ে নেবেন বা আমাকে বলবেন, আমি স্পেসিফিক বলে দেবো। আচ্ছা ঠিক আছে, না একটুখানি বলেই দিলাম। ডিক্রি মিনস দি ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যাডজুডিকেশন হুইচ, so far as regards the court expressing it, conclusively determines the right of the parties with regard to all or any of the matters in controversy in suit, and may be either preliminary or final. It shall be deemed to be include the rejection of the plaint and determination of any question within section 144, but shall not include. অর্থাৎ এখানে বলে দিল ডিক্রি মানে হচ্ছে একটা কেসের ফাইনালিটি, সেখানে যেটা চাওয়া হয়েছে সেটা রিজেক্ট করতে পারে, জজ সাহেব সেটা অ্যাকসেপ্ট করতে পারে, সেটার যে জাজমেন্ট দিয়ে বলে দেওয়া হলো সেটাকে ডিক্রি বলছে। এই যে বললাম যে আইনের মধ্যে কোথাও কোথাও এক্সেপশনসের কথা বলা থাকে, ব্যতিক্রমের কথা বলা থাকে, ওই দেখুন পরের লাইনটা এসে গেল, বাট ইট শ্যাল নট ইনক্লুড, অর্থাৎ কোন কোনগুলোকে আবার আমি ডিক্রির মধ্যে আসবে না সেটা কিন্তু আমার পরবর্তীকালে বলা আছে। ফলে লয়ার স্টুডেন্ট ভাই বন্ধুদের বলছি যে তাহলে আপনাকে জানতে হবে যে কোনটা ডিক্রিতে আসছে অথবা কোনগুলো ডিক্রির মধ্যে আসছে না। আমি একটা পড়ছি, আপনি বুঝতে পারবেন। এনি অ্যাডজুডিকেশন ফ্রম হুইচ অ্যান অ্যাপিল লাইজ অ্যাজ অ্যান অ্যাপিল ফ্রম অ্যান অর্ডার, any adjudication from which an appeal lies as an appeal from an order or anybody order of dismissal for default. Any adjudication from which an appeal lies as an appeal from an order. দেখুন, কোনো যদি আপনার কোনো স্পেসিফিক অর্ডার থেকে, যেটা কিনা একটা মামলা চলাকালীন কোনো জজ সাহেব দেখুন ছোটো ছোটো অর্ডার দেয়, সেই অর্ডারের বিরুদ্ধে আমরা হায়ার কোর্টে চলে যাই, সেটা কিন্তু অ্যাপিল। সেই যে অ্যাপিলটা করছি, আদার ফর্ম অ্যাপিল করছি, সেই পার্টটা কিন্তু, সেই অর্ডারটা কিন্তু ডিক্রি না, সেটা একটা স্পেসিফিক অর্ডার এগেনস্টে যাচ্ছি, তাহলে সেইগুলোকে আমি ডিক্রির মধ্যে আসবে না। ডিক্রি হচ্ছে টোটাল মামলা শুনানির পর যেটা আসছে, দ্যাট ইজ ডিক্রি। আর মাঝখানে যে অ্যাপিলগুলো আসে, ছোটো ছোটো অর্ডারগুলো আসে, সেগুলো কিন্তু সেইগুলো কিন্তু ডিক্রির মধ্যে আসছে না, কারণ সে মামলা তখন পেন্ডিং। মামলা পেন্ডিং থাকাকালীন কিছু কিছু কোর্ট যে অর্ডার দিচ্ছে সেগুলো কিন্তু কখনই সেটা তার মধ্যে কিন্তু ডিক্রির মধ্যে সেগুলো ইনক্লুড হবে না, কারণ মামলাটাই শেষ হয়নি। তার এগেনস্টে আপনার অন্য মিস অ্যাপিল হতে পারে, রিভিশন হতে পারে। আবার বলছে এনি অর্ডার ডিসমিসাল অফ আচ্ছা বলি ডিসমিসাল অফ ডিফল্ট। ডিসমিসাল অফ ডিফল্ট মানে কি? ডিসমিসাল অফ ডিফল্ট মানে হচ্ছে উকিলবাবু মামলায় হাজিরা দিতে পারেননি বলে ডিসমিস ফর ডিফল্ট হয়েছে, করতে পারলেন না, মামলাটা শুনানি হলো না, জজ সাহেব তখন ওই মামলাটাকে ডিসমিসড ফর ডিফল্ট করে দিতে পারেন। অর্থাৎ ওই মামলাটা পরবর্তীকালে আবার ছানি হতে পারে বা নতুন করে অ্যাপ্লিকেশন করে রেস্টোরেশন হতে পারে, কিন্তু সেই মামলাটা কখনোই অন মেরিট কিন্তু ডিসমিস হলো না। তাহলে যে মামলা অন মেরিট ডিসমিস হলো না, সেটার আপনার সেক্ষেত্রে এই ডিক্রিটা কিন্তু আসবে না। ডিসমিস ফর ডিফল্ট আপনার কালকে গিয়ে ছানি হতে পারে, 5 বছর বাদে গিয়েও ছানি হতে পারে, কিন্তু ওইটা কিন্তু শুনানি হয়ে যেহেতু ডিসমিস হলো না, ফলে সেই জাজমেন্ট সেটা কিন্তু নট বিকাম দি ফাইনালিটি অফ দি জাজমেন্ট, তাহলে সেটা কিন্তু কখনোই সেটা ডিক্রি হিসেবে গ্রাহ্য হবে না। তাহলে সেটা কি হবে? সেটা ডিসমিস ফর ডিফল্ট হয়ে সেটা রয়ে গেল, যদি না ভবিষ্যৎকালে সেটা মামলাটাকে কেউ রেস্টোর করে অথবা ছানি করে নতুন করে মামলাটাকে চালু করে। তাই এরপরে পরবর্তীকালে আছে ডিক্রি হোল্ডার, যে মামলা পেল, যারা মামলায় জিতে গেল তাদের ডিক্রি হোল্ডার বলছে। গভর্নমেন্ট প্লিডার কারা বলছে? গভর্নমেন্টের যারা অ্যাপিয়ার করে তাদের গভর্নমেন্ট প্লিডার বলছে। হাইকোর্ট কাকে বলছে, ইন্ডিয়া কাকে বলছে, জাজ কাকে বলছে, এই পুরো ব্যাপারগুলো কিন্তু সেকশন 2-তে কিন্তু ডিল করেছে। ফলে এই তারপরে আসুন সাবঅর্ডিনেশন অফ কোর্টস, অর্থাৎ প্রথমে আমাদের সুপ্রিম কোর্ট, তারপরে আসছে আপনার হাইকোর্ট, তারপরে আসছে মুন্সিফ কোর্ট, ওদিকে আপনার চলে গেল ক্রিমিনাল কোর্ট, এদিকে এখন আবার সব নানা রকম কোর্ট তৈরি। যে সাবঅর্ডিনেশন অফ কোর্ট পরপর আসছে, সেইটা ডিল করেছে সেকশন 3-তে। আজকে আমাদের এই অবধি থাক। আমি ভেবেছিলাম হয়তো সেকশন 1 to 8-টা ক্লিয়ার করে দেবো, আমি চেষ্টা করবো পরের দিন তাড়াতাড়ি করে দিতে। তবে যেটুকু জানুন বা যেটুকু বুঝুন সেটা সময় লাগুক,
কিন্তু আপনি যদি পরিষ্কারভাবে প্রত্যেকটা জিনিস জেনে নেন, তাহলে আপনার ক্লাস করতে বা আগামী দিন বিশেষ করে ল স্টুডেন্টদের বলবো মামলা করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এই অবধি রইল। সবাইকে আমার নমস্কার জানিয়ে শেষ করছি। তবে তার আগে বলে রাখি, আরেকবার মনে করিয়ে দেওয়া, যে আমার এই চ্যানেল লয়ার গুরুতে আপনারা এটাকে লাইকস দেবেন, এটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই এপিসোড করতে গিয়ে আরও উৎসাহিত বোধ করি এবং অন্য যারা আছেন তাদেরও জানতে সুবিধা হয়। কেননা এটা সমাজের ক্ষেত্রে আমি দেখেছি বহু মানুষ, বহু ল স্টুডেন্ট আইনকে অ্যাপ্লিকেশন দিতে গেলে বা আইন সম্পর্কে জানতে গেলে অনেক গ্যাপ থেকে গেছে। ফলে তারাও জানুক, সেটা আপনি হেল্প করুন। এইটা বলে আমি আমার আজকে বক্তব্য শেষ করলাম। নমস্কার।